2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে সোমবার। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের ভাবনা নিয়েই আমাদের কথার আজকের পর্ব সাজানো হয়েছে। দর্শক, আমাদের কথার আজকের এই পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকছি জাহিদ হোসেন। দর্শক, বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের এটাই প্রথম বাজেট। কেমন হচ্ছে সেই বাজেট? সবার দৃষ্টি এখন সেদিকেই। তবে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত যা ইঙ্গিত দিচ্ছে তাতে বাজেট যে খুব বেশি বড় হচ্ছে না তা বলাই যায়। সম্ভাব্য আকার ৮ লাখ কোটি টাকার কাছাকাছি। থাকবে না বড় বড় প্রকল্পের হিড়িক, ঢেলে সাজানো হচ্ছে গরিবদের সামাজিক নিরাপত্তা খাত। এবার যেখানে যুক্ত হবে জুলাই যোদ্ধারাও পাবেন ভাতা, তাদের জন্য আয়করেও মিলবে সুবিধা। কৃষি ও খাদ্যে ভর্তুকি বাড়বে, ওষুধ হাসপাতাল সেবার খরচ কমানো সহ সার্বিক কল্যাণের দিকেই বাড়তি নজর অর্থ উপদেষ্টার। আমাদের জ্বালানি খাতে কয়েকটা প্রজেক্টটা আমাকে বলো 500-600 কোটি টাকা মতো ওভার প্রাইসিং করা হয়েছে। আমরা চাই না অধিকরণ যতটুকু ভ্যালু ফর মানি, তা মানুষের টাকা বাইরে থেকে আনলো মানুষের। তাছাড়া রাজস্ব আয় বাড়ানোর শর্তও আছে আইএমএফের। সেজন্য করমুক্ত আয়ের সীমা বাড়লেও বাড়ানো হচ্ছে কর হার। ধনী মধ্যবিত্ত সবার জন্যই বাড়তি করের খড়গ। সর্বোচ্চ কর হার আগের 25% থেকে বাড়িয়ে করা হচ্ছে 30%। সব এলাকায় ন্যূনতম কর 5,000 টাকা দিতেই হবে। নতুন করদাতার কর 1,000 টাকা। ঢালাওভাবে মিলবে না কালো টাকা সাদা করার সুযোগও। করের আওতায় আসবে আইটি ব্যবসাও। আইএমএফের পরামর্শে বাতিল হচ্ছে শিল্পে কর অবকাশ সুবিধা। 152টি পণ্য আমদানিতে অগ্রিম কর 2% করা হচ্ছে। তবে মার্কিন পারস্পরিক শুল্কের চাপ কমাতে 135 পণ্যের শুল্ক কমানো হচ্ছে। ট্যাক্সের ট্যাক্স কালেকশন হয় না বিকজ অফ করাপশন। এটা অলরেডি আমরা কমিটেড। আয় করার চ্যালেঞ্জ থাকলেও এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে মহার্ঘ ভাতার ঘোষণাও। থাকবে নির্বাচন পরিচালনা সহ সংসদের জন্য বরাদ্দ। এই মহার্ঘ ভাতা দেব, এটা অনেক লোক ইনভলভ হবে। তো মহার্ঘ ভাতার বিভিন্ন গেল বছর সবচেয়ে আলোচিত ছিল ব্যাংক খাত এবং অর্থ পাচার। অর্থ উপদেষ্টা বলছেন অর্থ পাচার ঠেকাতেও থাকবে ঘোষণা। ব্যাংক খাতে আস্থা কিছুটা ফিরলেও আছে টাকার সংকট। তাই এবার বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়ার কম ইচ্ছা সরকারের। টাকা যদি আমি উদ্ধার করতাম তো আমার তো আইএমএফই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। জীবনযাত্রার ব্যয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ, ভালো নেই ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আর অর্থনীতিও। তাই একদিকে মানুষের কল্যাণ, অন্যদিকে সেটা করতে গিয়ে তাদের কাছ থেকেই রাজস্ব আদায়। সাংঘর্ষিক এই বাস্তবতা কতটা সামাল দিতে পারবেন অর্থ উপদেষ্টা? গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের বাজেট ভাবনা। যে বাংলাদেশের যে শিক্ষার যে বর্তমান অবস্থা, আমাদের দেশে ওই ধরনের ইউনিভার্সিটি এখনও গড়ে ওঠে নাই। তো ইন্টারের পরেই দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আমরা বর্তমানে বাহিরের দিকে সবাই ফোকাস করতেছে, সবাই বাহিরের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মনে হয় উচিত শিক্ষা খাতে বরাদ্দটা আরও অনেক বৃদ্ধি করা এবং মানসম্মত ভালো ভালো ইউনিভার্সিটি গড়ে তোলা, যেন দেশের আমাদের মেধা যে পাচার হচ্ছে এটা যেন না হয়। মানে আমি বিডিএস, এমবিবিএস মানে দুইটাতেই বাজেট খুবই কম। সেই তুলনায় মানে আমাদের এখন ইন্টার্নিতে দিচ্ছে 20,000 টাকা, যা হচ্ছে খুবই নগণ্য। 20,000 টাকা দিয়ে আমার বাচ্চার একটা সেরেলাক বা একটা প্যাম্পার্স কিনতেই চলে যায়, যেটা খুবই নগণ্য। তো আমি চাই বাজেট একটু বাড়ায় জানো যায়। শুধু 85 টাকা ছিল আর এখন 125 টাকা 1 লিটার অকটেনের দাম। তো প্রায় আপনার ডাবল হয়ে গেছে টাকাটা। তো এখন গাড়ি যেমন আমরা একটা যাত্রী নিলে মানে ভাড়া বেশি নিতে হচ্ছে। তো এটা যদি কমায় আনা হয়, যাত্রী থেকেও আমি ভাড়াটা কম নিতে পারবো, উনিও খুশি হলো, আমারও প্রফিট হইলো। তা আমি অবশ্যই আশা করি যেন জ্বালানি তেলের দামটা কম হয়। আমরা গরিব মানুষ, সব দিন তো সমান হয় না, বেচা কিনে হয় না, কিনে কম হয়, কিনে বেশি হয়। এই কারণে ওরা তো বুঝে না আমগর বিষয়টা।
এটা ওরা চাইতেছে কি দামটা বেশি বেশি বেচতে আর কি। এই দিকে সরকারের নজর দেওয়া উচিত, কেননা আমাদের চেয়ে আরও অনেক গরিব লোক আছে, ওরা খাইতেও পারে না, দিন মজুরি কাজ করে, কাজ না করলে ওরা খাইতে পারে না। বেচা কেনা খুবই কম, বেচা কেনা বর্তমান নাই। এই সকাল থেকে সারাদিন বসে থেকে এক প্যাকেট বেঞ্চন বেচতে পারি না, পানিতে চলেই না, বৃষ্টির মধ্যে পানি চলবো কি? অন্ত ঘর ভাড়া দিয়ে বসছি বিপদে, 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে মাসে খাইকে, ঘর ভাড়া দিয়ে খাইলে থাকতে খুব কষ্ট হয়ে গেছে আমাকে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে আগামীকাল 2025 এবং 26 অর্থ বছরের বাজেট পেশ হবে। আমরা শুনতে চাই বগুড়াবাসীর কথা, এই বাজেট নিয়ে তারা কি ভাবছেন। ইতিপূর্বে যত বাজেট হয়েছে এর থেকে বর্তমান সরকার যেন জনসাধারণের দিকে বিবেচনা করে অত্যন্ত ভালো বাজেট দেয়, যেন সাধারণ জনগণ উপকৃত হয়। বাজেট চাই আমরা নিম্ন মানের ইনকাম, আমাদের সব কিছুর দাম যাতে সস্তা হয়। আমরা মনে করেন যে আদা রসুনের থেকে শুরু করে এই যে পেঁয়াজ মরিচ যত আছে সব কিছু যাতে আমরা যে আয়ের মধ্যে আমরা কিনতে পারি, এরকম বাজেট চাই আমরা। ঊর্ধ্বগতি সব কিছু, বাজার কোনো কিছু হাত দেওয়া যায় না, সব কিছু মনে করেন যে দাম মহঙ্গা, একবারে হাতি দেওয়া যায় না কোনো কিছুর, মাছের থেকে শুরু করে মাংস সব। বিগত কয়েক বছরে যে বাজেটটা, এটা একটা মানে দুর্বিষহ বাজেট হয়েছে জনগণের জন্য। তো এটা আমরা আশা করব না, সকলের সমন্বয়ে, জনগণের সমন্বয় এবং তাদের মতামতের ক্ষেত্রে একটা বাজেট করা উচিত, যেন করে সাধারণ মানুষ সবাই আমরা কোনো কিছু কিনে এবং কোনো কিছু কেনাকাটা করে ভালো থাকতে পারি। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা হবে কাল। চলুন শুনে আসি কেমন বাজেট চাইছেন পাবনার জনগণ। যাতে খেটে খাওয়া মানুষগুলো যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলতে পারে, যার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটা আমরা প্রত্যাশা করব। বাজেট যেন ঊর্ধ্বমুখী না হয়, গরিব মানুষের জন্য যেন মানে অসহনীয় পর্যায়ে যেন না যায়, এটা আমরা সবসময় প্রত্যাশা করব। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যত কম দামে পাবো আমরা, তত আমাদের একটু জীবন মানটা উন্নত হবে, একটু ভালো হবে, আমরা হয়তো ভালোভাবে চলাফেরা করতে পারবো। আদারওয়াইজ যদি বেশি দাম থাকে, নিত্যপণ্যের দাম যেরকম বেড়ে গেছে এই কয়েক বছরের মধ্যে বা এই কিছুদিনের মধ্যে, সেটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর। আর সব জিনিসের দামই বেশি, মানে তো চলাফেরাই করে পারতেছে না। একটা রিক্সা, আমরা রিক্সা চালাচ্ছি 200 টাকা ভাড়া, আর রিক্সা চালা লাগে 250 টাকা ভাড়া। তবে একটা টায়ারের দাম আসতে হলে টিউ টায়ার 800-900 টাকা ছাড়া টায়ার হচ্ছে না, টিউ আসছে না। তো আমার তো গাড়ির ভাড়া দেবো না, খাবো না, হচ্ছে হলে টায়ার টুল মজন লাগাতে, মজন না দিলে তো মজনের কষ্ট। তবে এত টাকা পয়সা দিয়ে গাড়ি কিনেছে, কারণ ওটা লস দিয়ে ব্যবসা করে না। দর্শক, আজ বিদায় নিচ্ছি, তবে সাধারণ মানুষের আনন্দ বেদনা, বিরহ মিলন সংকটের গল্প নিয়ে আবারও হাজির হব এটি নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।